बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট 5 নম্বর চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং মূলধন বাজার অর্থ সংস্থান। 1 নম্বর ফরম্যাট হয়ে গেছে, 2 নম্বর ফরম্যাট ফলিউশন কস্ট। ফলিউশন কস্ট হচ্ছে আনুষঙ্গিক ব্যয়গুলো। তারপর 3 নম্বরে দেখব আমরা ডাইরেক্ট আর ইলেক্টিভ। তো ফলিউশন কস্ট 2 নম্বর ফরম্যাটে চলে যাই। মিম কি আছে? নাই মনে হচ্ছে। আনি 2 নম্বর ফরম্যাট সলিউশন কস্ট। এখানে ছোট ছোট প্রশ্ন হবে। ক্যালকুলেট দা টোটাল ডাইরেক্ট কস্ট, তারপরে টোটাল ইনডাইরেক্ট কস্ট। ক্যালকুলেট দা টোটাল কস্ট, ডাইরেক্ট ইনডাইরেক্ট দুটো যোগ করলে যায় টোটাল কস্ট। ক্যালকুলেট দা পার্সেন্টেজ অফ সলিউশন কস্ট। সলিউশন কস্টের শতকরা হার দেখাতে হবে। Calculate the need amount of fund raised, কত টাকা আমাদের নিড ফান্ডে বৃদ্ধি পাবে সেটা দেখাতে হবে। How many share must be issued, নতুন করে কত শেয়ার ইস্যু করা লাগবে। এইসব ছোট ছোট প্রশ্ন। Calculate the amount of new share, নতুন শেয়ার ইস্যু পরিমাণ দেখাও। একটা অঙ্ক দেখি প্রথমে প্রবলেম নাম্বার 1। টাটা কোম্পানি ওয়ান্ট টু রাইজ ইটস দ্য ফান্ড বাই 10 লক্ষ টাকা থ্রু ইস্যু অফ নিউ শেয়ার। 10 লক্ষ টাকা তারা ম্যানেজ করবে নিউ শেয়ার ইস্যু করে। দ্য নিউ শেয়ার ক্যান বি সোল্ড 30 টাকা, বাট আন্ডাররাইটিং ফিস 10%। 30 টাকার উপর 10% 3 টাকা অন সেলিং প্রাইস। দ্য কোম্পানি অলসো ইনকার্ড এক্সপেন্স 50,000 টাকা। কোম্পানির খরচ হবে 50,000 টাকা। আচ্ছা, এখন কোম্পানির কিন্তু টাকা দরকার 10 লাখ। 10 লাখ টাকার শেয়ার বিক্রি করবে, প্রতিটা শেয়ার 30 টাকা করে। কতটা শেয়ার বিক্রি করলে 10 লাখ ম্যানেজ হবে। তার মধ্যে আবার খরচটা বসে ইনক্লুডিং, এর মধ্যে কিন্তু আছে সলিউশন কস্ট আছে। বলছে আন্ডাররাইটিং ফি দিতে হবে 10%। খরচটা বাদ দিতে হবে, এদিকে আবার 50,000 টাকা এক্সট্রা খরচ, সেটাও বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে কিন্তু 10 লাখ টাকা যেন আমাদের থাকে। এখন এই যদি মানে এই প্রসেস দিতে গেলে আমাদের কি করতে হবে, যে 10 লাখের সাথে খরচগুলো যোগ করে তারপরে শেয়ার বিক্রি করতে হবে, যে হাউ মেনি নিউ শেয়ার মাস্ট বি ইস্যুড, কতটা নতুন শেয়ার বিক্রি করলে এই টাকাটা ম্যানেজ হবে। এখন দেখা 10 লাখ থেকে যদি খরচ বাদ দেওয়া হয় 50,000, আবার এদিকে 10%, এভাবে যদি বাদ দেওয়া হয় তাহলে তার 10 লাখ টাকা হাতে থাকবে না, তো 10 লাখের থেকে কমে যাবে। কিন্তু আমার অ্যামাউন্ট তো নিট দরকার 10 লাখ। দরকার হলে একটু বেশি টাকা ধার করবো, বেশি টাকা শেয়ার বিক্রি করে খরচটা মিটায়ে 10 লাখ টাকা যেন আমরা ফান্ডে ইনভেস্ট করতে পারি। যাই হোক, সেটা দেখাবো। এখানে আমাদের 3টা স্টেপ করতে হবে। প্রথম স্টেপে নিউ শেয়ার প্রাইস। নিউ শেয়ারের আসলে প্রাইস কত? প্রাইস আমরা দেখছি এখানে 30 টাকা বলেছিল, কিন্তু 30 টাকা তো না, এর মধ্যে খরচ আছে। খরচ কয় টাকা? 10% 3 টাকা। 3 টাকা বাদ দিলে 27 টাকা, ঠিক তো? কল দিয়ে ওখানে আপনি যান, অফিসে যান, ওখানে দেখান যে আমার এই মেসেজ আসছে, পাঁচটা দিন। আলহামদুলিল্লাহ। 1 কেন? আসলে 1 মানে তো 100%। ওখান থেকে আমি বাদ দেবো কত পার্সেন্ট? 10%। থাকবে কত? 90%। 3 নং 27 টাকা। ক্লিয়ার? স্যার যদি ফিকশন কস্ট না লিখে আন্ডাররাইটিং ফিস লিখতাম তাহলে কি সমস্যা হতো? আন্ডাররাইটিং লিখলে সমস্যা হতো না। না, কোনো সমস্যা হতো না। এই কথা। আচ্ছা, মানে আমি 1 মাইনাস আন্ডাররাইটিং ফিস লিখতে পারতাম। হ্যাঁ, অবশ্যই। এরপর আসি অ্যামাউন্ট নিডেড। অ্যামাউন্ট কত টাকা দরকার? এখন আমাদের দরকার তো এদিকে 50,000 টাকা খরচ করতে হবে আর 10 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। তো অ্যামাউন্ট দরকার তো আমাদের 10,50,000। তাই
ফান্ড আর ফ্লুকচুয়েশন কস্ট দুটো যোগ করে দিলাম। এখন এই টাকাটা ম্যানেজ করতে গেলে কতটা শেয়ার বিক্রি করতে হবে? 10,50,000 ভাগ 27 টাকা করে শেয়ারের দাম দাঁড়াচ্ছে আমাদের। 27 দিয়ে ভাগ করলে কত আসে? 38,889টা শেয়ার নাকি? 38,889 শেয়ার বিক্রি করলে আমাদের টাকা ম্যানেজ হয়ে যাবে 10,50,000। নেক্সট, টিএন কোম্পানি ওয়ান্ট টু রাইজ এ ফান্ড, এইটাও কিন্তু একই কথা। এখানে বসে ফান্ড বৃদ্ধি করতে চাই 20 লাখ টাকা, ওখানে বলেছিল 10 লাখ, এখানে বলেছে 20 লাখ। দ্য নিউ শেয়ার ক্যান বি সোল্ড 25 টাকা 72 পয়সা। আবার বলছে বাট আন্ডাররাইটিং ফিস উইল বি 6% অন সেলিং প্রাইস। আগের মতোই, আগে বলেছিল 10%, এবার বলছে 6%। দ্য কোম্পানি অলসো ইনকার্ড, কোম্পানি আরো খরচ হবে কি 40,000 টাকা। এবার হাউ মেনি শেয়ার মাস্ট বি ইস্যুড, কি একই প্রশ্ন, শুধু ফিগারটা চেঞ্জ। ভাই পারবে? নাম্বার 3, net income and the capital expenditure of Tanjila company for the next 4 years are as follows নিচে দেওয়া হলো। নেট ইনকাম 4টা বছরে 4 রকম দেওয়া আছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মূলধন জাতীয় ব্যয় 4টা বছরে 4 রকম দেওয়া আছে। নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং 3000 শেয়ার তাদের বাইরে এখন আছে। ক্যাশ ডিভিডেন্ড 10 টাকা ইচ, প্রত্যেকটা শেয়ারকে 10 টাকা করে লভ্যাংশ দিতে হবে। 3000 গুণন 10 কত হবে? 30,000 টাকা। এখন আয় যা আমরা করেছি, এই আয় থেকে তো আমরা 30,000 টাকা করে লভ্যাংশ দিয়ে দেব। এরপর ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ নিউ শেয়ার ইস্যু ফর এক্সটার্নাল ফাইন্যান্সিং। বাইরের থেকে যদি ধার করতে হয়, তো ধার করতে গিয়ে আমাদের কয়টা শেয়ার বিক্রি করা লাগবে? এখন দেখো, প্রথম বছরে 2 লাখ টাকা ইনকাম করেছি, লভ্যাংশ নাই দিলাম 30,000, থাকলো কত? 1,70,000। সেখান থেকে আমাদের খরচ হবে কত? 80,000। 1,70,000 থেকে 80,000 বাদ দিলে কত থাকে? হাতে আরো 90,000 থেকে যায়। তাহলে কি ধার করা লাগবে? তাই এক্সটার্নাল ফাইন্যান্সিং নীল প্রথম বছরে। ক্লিয়ার? দ্বিতীয় বছর দেখাবো, ইনকাম 1 লাখ, লভ্যাংশ দিলাম 30,000, থাকলো 70,000, খরচ হবে 60,000, হাতে থাকে 10,000, কোনো ধার করা লাগবে না। বোঝা গেছে? থার্ড ইয়ার, ইনকাম 1,20,000, এখন ডিভিডেন্ড দিলাম 30,000, থাকলো 90,000, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত? 40,000। এখন 1,40,000 যদি আমি খরচ করতে চাই, তাহলে ধার করা লাগবে। কত টাকা ধার করতে হবে? 50,000 টাকা ধার করতে হবে। ক্যালকুলেট এরপরে আরেকটা রয়েছে তো, 4 বছর 17 বছর 90,000 টাকা, ওখান থেকে লভ্যাংশ বাদ দিলাম 30,000, থাকলো কত? 60,000। এবার যদি আমি ক্যাপিটাল এক্সপেন্ডিচার ব্যয় করি 1 লাখ, তাহলে 40,000 টাকা শর্ট পড়বে না তোমার? 40,000 টাকা ধার করতে হবে এক্সটার্নাল ফাইন্যান্সিং। ক্লিয়ার? 4 নাম্বারটাও সেম অঙ্ক, তাহলে 1 আর 2, 3 আর 4 একই রকম অঙ্ক নাকি? তাহলে 3 পারলে 4 পারা যাবে, 1 পারলে 2 পারা যাবে। 5 নাম্বার আসি, 5 পারলে 6 পারা যাবে। বাস্তবে বসে স্টার ডিজিটাল কোম্পানি লিমিটেড হ্যাজ জাস্ট গান, এটা কি লেখা আছে? পাবলিক আন্ডার, সেটা কি? হ্যাঁ, আন্ডার এ ফার্ম কমিটেড এগ্রিমেন্ট। আচ্ছা, কি কি আছে? দ্য কোম্পানি রিসিভ 35 টাকা ফর ইচ অফ 20 লক্ষ শেয়ার সোল্ড। 20 লক্ষ শেয়ার 35 টাকা করে দাম। দ্য আইপিও ওয়াজ 36 টাকা পার শেয়ার and stock কি আছে? রোজ না? হ্যাঁ, স্টক রোজ টু 40 টাকা পার শেয়ার ইন দ্য ফার্স্ট আওয়ার ট্রেডিং, মানে প্রথম দিনেই
36 টাকা করে আমরা বিক্রি করলাম, সেই শেয়ার বাজারে যে আইপিও কোথায় চলে গেল? 40 টাকা চলে গেল। জাম দিয়ে 4 টাকা বেশি হয়ে গেল নাকি? তাহলে আন্ডার প্রাইসিং কত? 4 টাকা। The company paid 6 লক্ষ in direct legal cost and 2.5 লক্ষ টাকা ইনডাইরেক্ট কস্ট। 6 লক্ষ টাকা কোথায় খরচ হয়েছে? শেয়ার বিক্রি করতে খরচ হয় না, সিকিউরিটি হাউসে খরচ দিতে হয়, সেখানে খরচ হয়েছে ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট ভাবে খরচ হয়েছে কত? 2.5 লাখ টাকা। রিকোয়ারমেন্ট আমাদের 5টা। নাম্বার 1, নিট অ্যামাউন্ট অফ ফান্ড। হ্যাঁ না, এটা রেইজ, ওটা হচ্ছে ওই রোজ যেটা বলেছে ওটা তো আসলে রাইজ রোজ রিজন, ওখান থেকে একটু বলছে। তা আসো, প্রথম বলছে নিট অ্যামাউন্ট অফ ফান্ড রাইজ, কত টাকা আমাদের ফান্ডে জমা হবে, বৃদ্ধি পাবে। আমরা বিক্রি করতেছি 20 লাখ শেয়ার, 35 টাকা না 36 টাকা? 35 টাকা করে আসলে আমরা পাচ্ছি। 36 টাকা দাম না আইপিওর, কিন্তু যখন 36 টাকা হয় 1 টাকা করে আবার সিকিউরিটি হাউসে দিতে হয়। তাহলে ওখান থেকে আসলো আমাদের হাতে কত? 35 টাকা। এই যে 35 টাকা বলে দেওয়া হয়েছে। আর টোটাল কস্ট কিন্তু এদিকে 6 লাখ আর ওই 2,50,000, তাহলে 8,50,000। আমরা 7 কোটি টাকা বিক্রি করে 8,50,000 বাদ দিলাম, 6 কোটি 91 লক্ষ 50,000 থাকলো। এটি আমাদের নিট অ্যামাউন্ট। টোটাল ডাইরেক্ট কস্ট, ডাইরেক্ট কস্ট আমাদের কত আছে? হ্যাঁ দেখো, এখানে এসে কি ডাইরেক্ট খরচ তো আমাদের লেখাই ছিল 6 লাখ, আর 36 টাকা থেকে 35 টাকা দেখা যাচ্ছে, ওখানে 1 টাকা করে কম আছে না? হ্যাঁ, প্রতিটা শেয়ারে 1 টাকা কম হলে 20 লক্ষ শেয়ার, 20 লক্ষ টাকা শর্ট আছে নাকি? ওটাও ডাইরেক্ট। তাহলে এই ডাইরেক্ট আর এই ডাইরেক্ট মিলে টোটাল ডাইরেক্ট 26 লাখ। কি জুবাইর? এবার বলছে টোটাল ইনডাইরেক্ট খরচ, ইনডাইরেক্ট কস্ট। এখন এদিকে আমাদের ইনডাইরেক্ট সরাসরি বলেছিল 2.5 লাখ, আর ওদিকে 36 টাকার শেয়ার লস হয়ে গেল, কিন্তু 40 টাকা দাম দিয়ে উঠে গেল। তাহলে আমাদের এদিকে ক্ষতি হয়ে গেল ইনডাইরেক্ট ভাবে 60 টাকা। ওই 60 টাকা গুণন 20, 4 কোটি 80, আর এই 2 82 50, অর্থাৎ 82 লক্ষ 50,000। ঠিক তো? 26 টাকা। আচ্ছা, সবাই বই একটু খেয়াল করে দেবো। এই যে লাল কালি দিয়ে আছে, এখানে মানে একটু মিস্টেক আছে, চেঞ্জ করে নিন সবাই। এবার বলছে টোটাল কস্ট, টোটাল ডাইরেক্ট কস্ট আর টোটাল ইনডাইরেক্ট কস্ট দুটো যোগ করে দিয়েছে টোটাল কস্ট। ক্লিয়ার? নাম্বার লাস্ট 5 নম্বর প্রশ্ন, পার্সেন্টেজ অফ ফুলেশন কস্ট। ফুলেশন কস্টে শতকরা হার দেখাতে হবে। তাহলে আনুষঙ্গিক ব্যয়গুলোকে ফুলেশন কস্ট বলা হয়। আনুষঙ্গিক ব্যয় কত হয়েছে তোমার? 1 কোটি 8 লাখ না, ওই যে যোগফল যেটা হয়েছে 1 কোটি 8,50,000, এটা কি ঠিক আছে? হ্যাঁ, অ্যামাউন্টটা ভুল আছে না? ঠিক করে নাও। 1 কোটি 8,50,000 ডিভাইডেড বাই 6 কোটি 91 লক্ষ 50,000 ভাগ দিয়ে একসাথে গুণ করলে 15.69%।
ক্লিয়ার? এখন আসি আমরা 6 নম্বরে সেম অঙ্ক পাচ্ছি XYZ কোম্পানি। তাহলে পারবো না ইনশাআল্লাহ? আরিফা পারবে? জি স্যার ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ। তাহলে 6 7 8 সবগুলো একই অঙ্ক। তাহলে আমাদের 2 নম্বর ফরম্যাট সলিউশন কস্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলাম। আর কোনো সমস্যা নেই, বাস ওকে। আমরা অ্যাডভান্সড করব আজকে, আমাদের ফিনান্সিয়াল ওইটাই থাকবে পড়া। এবার অ্যাডভান্সে চলে যাই সবাই। অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর 6 নম্বর অধ্যায় দেওয়া ছিল। 6 নম্বর অধ্যায় 1 নম্বর ফরম্যাট ছিল না 2 নম্বর ফরম্যাট? স্যার 1 নম্বর ফরম্যাটের 10 পর্যন্ত ছিল। অঙ্ক প্রায় মনে হয় সবগুলো একই রকমই, তাই না? 10টা অঙ্ক যখন এখানে হয়ে গেছে, 10টার পরে আর যা থাকে সবগুলো তো পারার কথা। একই অঙ্ক রাজু ভাই। তাহলে আমরা 2 নম্বর ফরম্যাট শুরু করি, আর পিছনে যতটুকু পারো মাঝে মাঝে এখানে দেখো এই যে 17 নম্বর অঙ্কটা বাড়ির কাজ নাও। 17 নম্বরটা বাড়িতে করবা। 18 17 18 এটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা অন্য ফরম্যাটে যাচ্ছি। 19 টাকা হয়েছে তো ভাই? জি স্যার। 17 18 19 আর 16 সাল 7 কলেজ 22, আরো কত 23। আমি তো মনে করেছি মানে অঙ্ক শেষ। এই ফরম্যাটে আরো অঙ্ক আছে 24। জি স্যার 24 পর্যন্তই আছে। এইটাই ওকে। তাহলে এবার আসি আমরা 2 নম্বর ফরম্যাট রেসিডুয়াল ইনকাম, সারপ্লাস ইনকাম। রেসিডুয়াল মানে অতিরিক্ত। এই রেসিডুয়াল ভাষাটা আমরা কিন্তু আরেকটা জায়গায় পাইছিলাম, রেসিডুয়াল ডিভিডেন্ড ডিসিশন। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 4 নম্বর অধ্যায়ের 5 নম্বর ফরম্যাট ওখানে ছিল না? ডিভিডেন্ড ডিসিশন 4 নম্বর ফরম্যাটের, হ্যাঁ রেসিডুয়াল ডিভিশন হচ্ছে 4 নম্বর ফরম্যাটে ছিল ডিভিডেন্ড পলিসিতে। রেসিডুয়াল মানে সারপ্লাস, অতিরিক্ত, উদ্বৃত্ত। অর্থাৎ আমার ইনকাম হওয়ার কথা ছিল 100 টাকা, ইনকাম হয়েছে 105 টাকা, তো রেসিডুয়াল কত? অতিরিক্ত 5 টাকা। এখন যদি আমি অতিরিক্ত বলি তাহলে শব্দটা এমন শোনায় যে মনে হয় সব সময় বেশি হবে, তাই আসলে এটা কিন্তু না। রেসিডুয়াল ইনকাম নেগেটিভ হতে পারে, তার মানে মাইনাসের দিকেও যেতে পারে। কি আরিফা বুঝতে পারছে? জি স্যার। যেমন আমরা 1 নম্বর প্রবলেমটা পড়ি। Modern company has 4 division A, B, C, D. Operating data for the other 16 whereas follow নিচে দেওয়া হলো। চারটা ডিভিশন। ডিভিশনাল প্রফিট 3 লাখ, 2.5 লাখ, 6 লাখ, 1,70,000। অ্যাসেট ইনভেস্টমেন্ট দেওয়া হয়েছে। Rank the division according to residual income RI. Residual income দেখাতে হবে। If the minimum desired ROI is 10%. তাহলে আমাদের প্রত্যাশা কত? আয়ের উপরে 10% করে ইনকাম হবে, এই তো। এখন যদি তার থেকে একটু বেশি হয়ে যায় তাহলে রেসিডুয়াল হয়ে যাবে। যে ভাই ইনভেস্ট 18 লাখ, 10% করে আয় হওয়ার কথা, 1,80,000 টাকা আয় হওয়ার কথা না? আয় হয়েছে 3 লাখ, বেশি হয়ে গেছে, ওইটাই রেসিডুয়াল। এখন আমরা কিভাবে দেখাই? এখানে কোনো
আমাদের নির্ধারিত শখ নেই যে যেভাবে দেখালি পছন্দ করে যে আমি এভাবে দেখাবো, যার মতো সেই ঘর তৈরি করে দেখাতে পারি। আমি যেটা তৈরি করি সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা ইনভেস্টমেন্ট লিখলাম, লিখে ক্লোজ করে দিলাম। এবার ডিভিশন প্রফিট লিখলাম, ডিভিশনাল যে প্রফিটটা এটা কপি পেস্ট করলাম। এখন মিনিমাম রিকোয়ার্ড অফ রেট অফ রিটার্ন অন অ্যাসেট কয় পার্সেন্ট? সবার জন্য। তো 18 লক্ষ টাকার উপরে 10%, 1,80,000, 1,40,000, 4,20,000, 80,000 টাকা। এই তো ইনকাম। এই ইনকাম গুলো কিন্তু আমাদের টার্গেট কৃত ডিজায়ার্ড প্রফিট, আর অ্যাকচুয়াল প্রফিট কিন্তু উপরে। অ্যাকচুয়াল প্রফিট থেকে প্রত্যাশিত প্রফিট বাদ দিলে সারপ্লাস একটা প্রথমটা পজিটিভ, দ্বিতীয়টাও পজিটিভ, তৃতীয়টাও পজিটিভ, লাস্টেরটাও পজিটিভ। হ্যাঁ, যদি কোনোটা নেগেটিভ হইতো ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে রাখতাম, ঠিক না? কি সহজ আছে? এই হলো ইনকাম, রেসিডাল ইনকাম, অনেক ইজি। এখন এটাকে বলছে র্যাঙ্ক। দেখো র্যাঙ্ক, এটা বলছিল নাকি? এই যে র্যাঙ্ক দ্য ডিভিশন অ্যাকর্ডিং টু রেসিডাল ইনকাম। আমরা পাওয়ার ধাপ র্যাঙ্ক তৈরি করবো এখন। তাহলে সব থেকে বেশি ইনকাম যার, সে র্যাঙ্কিং এ ফার্স্ট হয়েছে। সব থেকে বেশি রেসিডাল কোনটা? সি নম্বরে, ওটা র্যাঙ্কিং এ ফার্স্ট। সেকেন্ড হয়েছে এ, থার্ড হয়েছে বি, লাস্ট হয়েছে ডি। সবাই বুঝতে পারছে মনে হয়? জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরকমই সব সেল আছে, এরপরে এভারেজ ইনভেস্টমেন্ট আছে, তার অপারেটিং ইনকাম দেওয়া আছে, ক্যাপিটাল, টার্নওভার লেখা আছে, ইনপুটটা ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেটও দেওয়া আছে। কি তৈরি করতে হবে এখানে? রেসিডাল ইনকাম। ক্যালকুলেট দা রেসিডাল ইনকাম। তো আমরা রেসিডাল ইনকাম দেখাবো, অ্যাসেট লিখবো আগে। আচ্ছা, ইনকাম লিখলাম। এবার ডিজায়ার্ড প্রফিট 18%। 5 লাখের 18% কত হয়? 90,000। বাদ দিলে কত থাকে? 2,10,000। এটাই সারপ্লাস রেসিডাল ইনকাম। ওসাকা ইয়োকোহামা। ওসাকা ইয়োকোহামা কোন শহরের নাম? এটা জাপানের দুইটা শহরের নাম। জাপান, হিরোশিমা, নাগাসাকি। ওসাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ামা। ওইসব জাপানি কারিগরি আছে, ওইসব তো জাপানের নাম। বেশিরভাগ ভালো ভালো প্রোডাক্টের উপরে যে নামগুলো থাকে সব জাপানি দেশে, ওদের এখান থেকে নামটা সব। এই শহরে আমাদের কেমন ইনকাম হয়েছে? সেল দেওয়া রয়েছে 30 আর 90 লাখ। নেট অপারেটিং দেওয়া আছে, অপারেটিং অ্যাসেট লেখা আছে। For each division, calculate the return on investment (ROI) in terms of the margin and turnover. মার্জিন এবং টার্নওভার দেখাতে, মার্জিন এন্ড টার্নওভার। তো মার্জিন এবং টার্নওভার দিয়ে ROI বের করতে বলা হচ্ছে। প্রথম প্রশ্ন কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট বের করো। কি দিয়ে বের করবা? টার্নওভার এবং মার্জিন দিয়ে। তো টার্নওভার আর মার্জিন গুণ করলে তো ROI হয়। এটা শিখছিলাম না 1 নম্বর ফরম্যাটে? সেটা আমরা নিয়ে আসবো, মার্জিন এবং টার্নওভার। মার্জিনের সূত্র কি? নেট ইনকাম ডিভাইডেড বাই সেল ইনটু টার্নওভারের সূত্র সেল ডিভাইডেড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট। আচ্ছা, এই পাশের সেল, এই পাশের সেল উপরে নিচে কেটে দেওয়া যায় না? কেটে দিলে কিন্তু সূত্র আবার এক জায়গায় হয়ে যায়। আমি অবশ্য না কেটে এই মানগুলোই আমি লিখে দিছি, লিখে দিয়ে মান বের করে গুণ করে লাস্টে আমরা দেখাই দিচ্ছি 21%। আসলে যদি তোমরা কেটে দাও দিয়ে অপারেটিং ইনকাম ডিভাইড বাই এভারেজ অপারেটিং অ্যাসেট, তাও কিন্তু উত্তর একই আসবে। কত পার্সেন্ট আসছে? 21%। কম্পিউট দ্য রেসিডাল ইনকাম ফর ইচ ডিভিশন। প্রত্যেকটা ডিভিশনের, ও আমরা তো ওইটাই মনে হয় একটা দেখাইছি নাকি? না না না, দেখানো হয়েছে দুটোই। এই যে ওসাকার ইয়াকামা আছে নিচেই, এটা কত হয়েছে? 18%। হ্যাঁ, রেসিডাল ইনকাম দুইটাই দেখাও তো। ওসাকা, ইয়াকামা, রেসিডাল ইনকাম দেখাচ্ছি। অপারেটিং অ্যাসেট ওই আগের মতোই সেম। ইনকাম আর ডিজায়ার ইনকাম, পার্থক্যটা হলো
বাস রেসিডেন্ট ইনকাম যেভাবে বলুক ওই জিনিসই আমাদের রেসিডেন্ট ইনকাম, যেহেতু এই ফরম্যাটটা রেসিডেন্ট ইনকাম করতেছি সুতরাং তো একই রকম হবে, তাই না? ঢাকা খুলনা দুইটা শহর, কোন শহরে কত ইনকাম, কত রেসিডেন্ট ইনকাম এটা দেখাতে হবে। আলহামদুলিল্লাহ এখানে 5 পর্যন্ত থাকলো আজকে। আরিফা আচ্ছা স্যার 5টা, আর ওইদিকে কিছু অঙ্ক দিলাম বাড়ির কাজ, অনেক দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আজকে তাহলে যারা ছিল না এদের এখন আমরা কিভাবে পৌঁছাই দিব, ভিডিওটা দিয়ে দিতে